হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টারে পড়ছো। তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন 2024-25 এর সাজেশন অনুযায়ী তাইপিং বিদ্রোহের প্রকৃতি বা তাইপিং বিদ্রোহের চরিত্র বা বৈশিষ্ট্য কী ছিল এই সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনার ভিতর দিয়ে এটা নিয়ে ডিসকাস করবো এবং আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখি। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসি B1 চীনের ইতিহাস। প্রশ্ন হচ্ছে তাইপিং আন্দোলনের প্রকৃতি, 10 নম্বরের প্রশ্ন। অ্যাকচুয়ালি তাইপিং আন্দোলনের উপরে 3 ধরনের প্রশ্ন হয়: তাইপিং আন্দোলনের কারণ, তাইপিং আন্দোলন ব্যর্থতার কারণ এবং তাইপিং আন্দোলনের প্রকৃতি। যেহেতু আগের বছর তাইপিং আন্দোলনের কারণ বা ব্যর্থতার কারণ এগুলো পড়ে গেছে, তাই প্রকৃতি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট 10 নম্বরে। বলা যায় 10 নম্বরের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি সাজেশনে, তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্নই হচ্ছে তাইপিং আন্দোলনের প্রকৃতি। তাইপিং আন্দোলনটা কি? চীনে যে কৃষক বিদ্রোহ হয়েছিল, একাধিক কৃষক বিদ্রোহ চীনে হয়, চীনের মাঞ্চু সরকারের বিরুদ্ধে, বিদেশি অপশাসনের বিরুদ্ধে। তার মধ্যে সব থেকে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এই তাইপিং কৃষক বিদ্রোহ। তাইপিংটা ছিল কৃষক বিদ্রোহ, কৃষকদের আন্দোলন। কেন হয়েছিল এই আন্দোলন? কারণ এই সময় চীনে যে সাম্রাজ্যবাদী কার্যকলাপ চলছিল বিদেশি শক্তিগুলির, অর্থাৎ ঘন ঘন বহির আক্রমণ ঘটছিল চীন দেশে, এবং চীনের আভ্যন্তরীণ ক্ষেত্রেও ছিল নানা রকম সংকট, রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, সমস্ত দিক দিয়ে সামাজিক ক্ষেত্রেও সংকট নেমে এসেছিল। এই সংকটের সুযোগে চীনের কৃষকরা বিদ্রোহ করে। তবে এই বিদ্রোহের যিনি কাণ্ডারি ছিলেন সেই শি ইউ চুয়ান, তিনি ছিলেন এই আন্দোলনের প্রধান নেতা। তিনি জনগণকে বলেন যে তিনি একটা দিব্য দৃষ্টি পেয়েছেন এবং তিনি কৃষকদের জন্য একটা স্বর্গ রাজ্য প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ কৃষকদের একটা কল্প রাজ্যের আশ্বাস দেন তিনি। এবং সেখানে তিনি বলেন যে এমন একটা রাজ্য তৈরি করা হবে যে রাজ্যে সবার সমান অধিকার থাকবে, উৎপাদনের উপরে সবার সমান অধিকার, কোনো বড় লোক, গরিব লোক, ধনী লোক এই ব্যাপারটা থাকবে না, সবাই থাকবে সমান। অর্থাৎ একটি সাম্যবাদী সমাজের কথা তিনি কিন্তু বলেছিলেন। এবং তিনি খ্রিস্টান ধর্মের কোলে আশ্রয় নিয়েছিলেন, যা তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তিনি বলেন যে তিনি নিজেকে যীশু খ্রিস্টের ভাই হিসেবে তুলে ধরেন এবং নতুন একটি স্বর্গ রাজ্য প্রতিষ্ঠার কথা তিনি ঘোষণা করেন। তার দ্বারা কৃষকরা উদ্বুদ্ধ হয়, কারণ কৃষকরা চীনে ছিল নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, তাই তারা তার থেকে মুক্তি চাইছিল। তাই সেই শি ইউ চুয়ান, যিনি এই কৃষক নেতা, তার দ্বারা এনারা অনুপ্রাণিত হন কৃষকরা এবং তারা এই নতুন একটি রাজ্য স্থাপন করেন চীনে, এই তাইপিং স্বর্গরাজ্য। তবে এই আন্দোলনের পিছনে প্রকৃতিটা কি, এটাই হচ্ছে মূল বিষয়, যে আন্দোলনের প্রকৃতি কি। আন্দোলনের প্রকৃতি নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন বক্তব্য রেখেছেন। যেমন ভারতের কমিউনিস্ট নেতা সেই মানবেন্দ্রনাথ রায়, তিনি বলেছেন যে এই আন্দোলনের ভিতর দিয়ে চীনে বুর্জুয়া গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত হয়, অর্থাৎ চীনে বুর্জুয়াতান্ত্রিক আন্দোলনের দিকে চীন ধাবিত হয়। যদিও এর বিরোধিতা করে বলা হয় যে চীনে সেই সময় কোনো বুর্জুয়া শ্রেণীর অস্তিত্ব ছিল না। এছাড়া মানবেন্দ্রনাথ রায় ফরাসি বিপ্লবের সাথেও কিন্তু তাইপিং বিদ্রোহের তুলনা করেছেন। এর বিরুদ্ধে বিভিন্ন ঐতিহাসিক বলছেন যে ফরাসি বিপ্লবের ছিল বুর্জুয়াদের নেতৃত্বে পরিচালিত, কিন্তু চীন দেশে সেই সময় বুর্জুয়া শ্রেণী বা কম্প্রোডর শ্রেণী বলে কোনো শ্রেণী ছিল না। যদিও মার্ক্সবাদী ঐতিহাসিকেরা এটাকে একটা শ্রেণী সংগ্রাম হিসেবে দেখেছেন, অর্থাৎ অভিজাত জমিদার জেন্ট্রি শ্রেণীর বিরুদ্ধে কৃষক শ্রেণীর আন্দোলন হিসাবে কিন্তু এটাকে দেখেছেন। কার্ল মার্ক্সও এই আন্দোলনকে শ্রেণী সংগ্রাম হিসেবে বর্ণনা করেছেন। তবে এই আন্দোলনের পিছনে যে এর যে প্রকৃতি দেখতে গেলে দুই ধরনের প্রকৃতি আমরা লক্ষ্য করি। একটা ধর্মীয় প্রকৃতি, আরেকটি হচ্ছে এর কৃষক প্রকৃতি, অর্থাৎ কৃষক চরিত্র দেখি, আরেকদিকে দেখি ধর্মীয় চরিত্র। এই আন্দোলনটা যিনি করেন সেই শি ইউ চুয়ান, তিনি কিন্তু একটা স্বর্গ রাজ্যের প্রতিষ্ঠা করার কথা বলেন, ধর্মের বাতাবরণে একটা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার কথা বলেন, খ্রিস্টান ধর্মের আলোকে এই রাজ্যটা প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন। অর্থাৎ এই আন্দোলন প্রথমে ছিল একটা ধর্মীয় দিক, ধর্মের দ্বারা পরিচালিত হয়েছিল এই আন্দোলন। তাই এই আন্দোলনকে একটা ধর্ম আন্দোলন হিসেবে বলা যায়। বিভিন্ন ঐতিহাসিক এই আন্দোলনকে বিশুদ্ধ ধর্ম আন্দোলন বলেছেন। তবে পরবর্তীকালে এই আন্দোলনে যেভাবে কৃষকরা দলে দলে অংশগ্রহণ করে, তাই এই আন্দোলনকে কৃষক আন্দোলন বলাটাই ঠিকঠাক হয়, কারণ তখন কিন্তু ধর্মর দিকটা আর ছিল না। ধর্মীয় মোড়ক থেকে বেরিয়ে এসে এই আন্দোলন সম্পূর্ণভাবে কৃষক চরিত্র ধারণ করেছিল। এবং চীনের ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন ছিল এই তাইপিং
বিদ্রোহ। তাইপিংরা বহুদিন ধরে একটা নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করে রাখে, পিকিং অবরোধ করে এবং এই নিজেদের রাজ্যে তারা বহুদিন ধরে কিন্তু নিজেদের মতো করে শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল, একটা স্বর্গরাজ্য তারা প্রতিষ্ঠা করেছিল। এই আন্দোলনে যে মূল দাবি ছিল কিন্তু কৃষকদের স্বার্থ, অর্থাৎ কৃষকদের স্বার্থ রক্ষা করাই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য। তাই এই আন্দোলনকে সম্পূর্ণভাবে কৃষক আন্দোলন বলা যায়, এমনটা মনে করেন ফেয়ারব্যাঙ্ক, মার্কিন গবেষক ইমানুয়েল শু এবং আরো অনেক ঐতিহাসিক। অর্থাৎ এই আন্দোলনের প্রকৃতি যদি দেখি তাহলে দুটো দিক দেখব। এক ধর্মীয় দিক, যেটা প্রথমে ধর্মীয় চরিত্র ছিল, কিন্তু পরবর্তীকালে এই আন্দোলন যখন ব্যাপক আকার ধারণ করে এবং যেসব দাবি দাওয়াগুলো উঠে আসে আন্দোলনের ভিতরে, সবটাই ছিল কৃষক কেন্দ্রিক বা কৃষি কেন্দ্রিক। এবং এই আন্দোলনে যারা কাণ্ডারি, যারা পরিচালক, তারা সবাই ছিল কৃষক পরিবারের সন্তান। তাই এই আন্দোলনকে সম্পূর্ণভাবে কৃষক বিদ্রোহ বলা যায়, কৃষক আন্দোলন বলা যায়। তাই কৃষক চরিত্র বা কৃষক আন্দোলন হিসেবে এই আন্দোলনকে দেখেছেন বেশিরভাগ ঐতিহাসিক। তাই টাইপিং আন্দোলনের প্রকৃতি বলতে গেলে যেমন তার ধর্মীয় চরিত্রটা দেখাতে হবে, তেমনি পাশাপাশি তার কৃষক আন্দোলনের দিকটা বা কৃষক চরিত্রের দিকটাও কিন্তু এখানে তুলে ধরতে হবে। যদিও বিভিন্ন মার্ক্সবাদী ঐতিহাসিক কার্ল মার্কস, মানবেন্দ্রনাথ রায় একে শ্রেণী সংগ্রাম, বুর্জুয়া গণতান্ত্রিক আন্দোলন বিভিন্ন অ্যাঙ্গেল একে বিচার করেছেন, তা সত্ত্বেও এটাকে কিন্তু একটা বিশুদ্ধ কৃষক আন্দোলন হিসাবে দেখা যায়। তো এর যে উত্তর আছে 10 নম্বরের 500 ওয়ার্ডের, সেই অ্যান্সারটি নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। টাইপিং বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। 19 শতকের দ্বিতীয়ার্ধে বহিরাক্রমণ এবং অভ্যন্তরীণ সমস্যার বিস্ফোরণ চীনের কেন্দ্রীয় সরকারের দুর্বলতার ইঙ্গিত বহন করে। ঐতিহ্যগতভাবে চীনারা বিশ্বাস করত যে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা দেখা দিলে বৈদেশিক আগ্রাসন ও আভ্যন্তরীণ বিদ্রোহ ঘটে। চীন সরকারের দুর্বলতা এবং চীনের সামাজিক ও অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সমাধানের অক্ষমতাই চীনের বিপদ ডেকে এনেছিল, যার অনিবার্য পরিণতি বহিরাক্রমণ ও তাইপিং বিদ্রোহ। দেখো প্রকৃতি, টাইপিং বিদ্রোহের প্রকৃতি। সমাজবিজ্ঞানী মানবেন্দ্রনাথ রায় তার বিখ্যাত রিভলিউশন অ্যান্ড কাউন্টার রিভলিউশন ইন চায়না গ্রন্থে বলেছেন, টাইপিং বিদ্রোহের মধ্য দিয়ে চীনের বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লবের যুগে উত্তরণ ঘটেছিল। তিনি ফরাসি বিপ্লবের সঙ্গে টাইপিং বিদ্রোহের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন, কিন্তু আধুনিক ঐতিহাসিকরা তার বক্তব্যের বিরোধিতা করে বলেছেন যে টাইপিং বিদ্রোহের সময় চীনে অষ্টাদশ শতকে ফ্রান্সের মতো বুর্জুয়া শ্রেণী গড়ে ওঠেনি। চীনের জেন্ট্রিদের এই বিদ্রোহে কোনো ভূমিকা ছিল না। প্যারা করে, গোড়ার দিকে টাইপিং আন্দোলন একটি ধর্মীয় আন্দোলন থাকলেও পরে তার উদ্দেশ্য হয় মাঞ্চু রাজত্বের উচ্ছেদ সাধন করে সমগ্র চীনে স্বর্গীয় রাজার প্রভুত্ব স্থাপন করা। এই সংগ্রামের চরিত্র বর্ণনা করতে গিয়ে ইসরায়েল অ্যাপস্টেইন তার ফ্রম আফিম ওয়ার টু লিবারেশন গ্রন্থে একে চীনের আধুনিক যুগের শেষ ওল্ড স্টাইল পেজেন্ট ওয়ার এবং ফার্স্ট গ্রেট ডেমোক্রেটিক ফাইট বলেছেন। বস্তুত টাইপিং বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ, কারণ হুং এর মতো নেতা যেমন কৃষক পরিবার থেকে উঠে এসেছিলেন, তেমনি এই আন্দোলনের ভূমি ব্যবস্থা তথা কৃষি সমস্যাই অধিক প্রাধান্য পেয়েছিল। প্যারা করে দেখো, ইমানুয়েল শুর মতো চীনা সাম্যবাদী ঐতিহাসিকগণ টাইপিং আন্দোলনকে আধুনিক চীনের ইতিহাসের সর্বাপেক্ষা কৃষক বিপ্লব রূপে গণ্য করেছেন। কৃষকদের অভিযোগ ছিল তৎকালীন সমাজের বিরুদ্ধে, যে সমাজে জমিদার, জেন্ট্রি শ্রেণী এবং রাজকর্মচারী স্বার্থান্বেষী হয়ে আপন আপন প্রভুত্ব স্থাপন করে। এই বিদ্রোহে বহু রাজকর্মচারী, বৃত্তশালী ব্যক্তি, জমিদার নিহত হন। খাজনা এবং জমি সংক্রান্ত দলিলপত্র, ঋণের রসিদ অগ্নিদগ্ধ করা হয়। তবে প্রাথমিক পর্বে কৃষকদের সমর্থন লাভ করলেও পরবর্তীকালে এই আন্দোলন কৃষকদের সহানুভূতি অর্জনে ব্যর্থ হয়। তাই একে পরিপূর্ণ কৃষক আন্দোলন বলা সঙ্গত নয়। প্যারা করে, টাইপিংদের আদর্শগত ঐক্য ছিল, সংগঠন ছিল। টাইপিংগণের লক্ষ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করা। তাদের আদর্শ সমাজ হলো সাম্যবাদী সমাজ। তাদের চিন্তাধারা নিঃসন্দেহে তাদের যুগের তুলনায় অগ্রবর্তী ছিল। সমকালীন লেখক অগাস্টাস লিন্ডলের রিপোর্ট থেকে জানা যায় তাদের শাসনকালে চীনের উৎপাদন ও বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল। মার্ক্সীয় ঐতিহাসিকরা এই বিদ্রোহের মধ্যে শ্রেণী সংগ্রামের চিত্র দেখতে পান। তাদের মতে ভূমিহীন চাষিরা সংগ্রাম করেছিল সম্ভ্রান্ত জমিদারদের বিরুদ্ধে। কার্ল মার্কস টাইপিং আন্দোলনকে রুশ বিপ্লবের পর্যায়ভুক্ত বলে মনে করেন। পশ্চিমের চোখে টাইপিং আন্দোলন বিদ্রোহ ব্যতীত অন্য কিছু ছিল না, কিন্তু একে বিপ্লবের দোত্তক বলেছেন মালয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক উলফ গ্যান ফ্রাঙ্ক। ফ্রেঞ্চ শুরম্যান অ্যান্ড অরভিল স্কেল সম্পাদিত চায়না রিডিং ওয়ান ইম্পেরিয়াল চায়না গ্রন্থে। প্যারা করে দেখো, 1967 সালে প্রকাশিত দ্য টাইপিং আইডিওলজি নামক গ্রন্থে ভিনসেন্ট ওয়াইসি বলেছেন, টাইপিং আন্দোলন ছিল একাধারে একটি
ধর্মীয় যুদ্ধ এবং এটি রাজনৈতিক বিদ্রোহ। কিন্তু সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন তাইপিং যুদ্ধকে কৃষক যুদ্ধ এবং তাইপিং বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা যায় কি না। উল্লেখ্য, তাইপিং অনুগামীরা কৃষক সম্প্রদায় সম্পর্কে সচেতন ছিলেন না। তাইপিং অনুগামীরা সভ্য নয় এমন কৃষককে নিচু নজরে দেখত। তাই তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তাইপিং আন্দোলন না ছিল কৃষক আন্দোলন, না ছিল কৃষক বিপ্লব। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। কিন্তু তাইপিং বিদ্রোহের ক্ষেত্রে আধুনিকতার সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়েছিল। একদিকে পেজেন্ট অটোপিয়া, অন্যদিকে ইউটোপিয়া, অন্যদিকে মাঞ্চু বিরোধী জাতীয়তাবাদ প্রভৃতি প্রথাগত ধ্যান ধারণার সঙ্গে পাশ্চাত্যের আধুনিক ধ্যান ধারণার সংমিশ্রণ ঘটেছিল। এই বিদ্রোহ ব্যর্থ হলেও একটি বিকল্প সামাজিক ও রাষ্ট্রীয় আদর্শ তুলে ধরেছিল। ইমানুয়েল সুর কথায় ক্ষমতার কেন্দ্রবিন্দু মাঞ্চুদের কাছ থেকে সরে এসেছিল চীনাদের কাছে। এই আন্দোলনে উত্তরাধিকারীরা চীনের কমিউনিস্ট আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। জ্যাক গ্রে তার রিবেলিয়ন অ্যান্ড রিভলিউশন চায়না ফ্রম দ্য 1800 টু 2000 গ্রন্থে বলেছেন তাইপিংরা সম অধিকারের যে আদর্শ তুলে ধরেছিলেন পরবর্তীকালে চীনের সমাজতান্ত্রিক নেতৃবৃন্দের কাছে তা ছিল সাবস্টেন্স অব দ্য হেরিক ট্র্যাডিশন। সবশেষে জ্যাক গ্রের সঙ্গে একমত হয়ে বলা যায় হুং সিউ চুয়ান যদি মাও সেতুংকে অনুপ্রাণিত করে থাকেন তাহলে চিয়াং কাই শেক ও শেং কুও ফ্যানের দ্বারা সমানভাবেই অনুপ্রাণিত হয়েছিলেন।